প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমি রানা ইসলাম আপনাদের এই আয়োজনে খোলা মঞ্চে। আপনারা জানেন যে গত বুধবার থেকে আমরা শুরু করেছি নেক্সাসের এই নিয়মিত আয়োজনটি। আমরা কথা বলতে চাই সমসাময়িক রাজনীতি এবং দেশকে নিয়ে। আজকের পর্বে আমরা অতিথি হিসেবে পেয়েছি মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। মান্না ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, আজকে আমরা কথা বলবো সংস্কার নিয়ে। আসলে সংস্কারের কথা চলছে সারা দেশে, সংস্কারের প্রস্তাব উঠছে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন ধরনের প্রস্তাবনা আসছে এবং আমরা জানি এরই মধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশনও গঠন হয়েছে। কেউ চাচ্ছেন নির্বাচন, কেউ চাচ্ছেন সংস্কার, কেউ বলছেন নির্বাচনের আগেই সংস্কার হওয়া প্রয়োজন, কেউ বলছেন যে সংস্কার হয়ে নির্বাচন হলে ভালো হয়। আসলে দেশ কোন দিকে যাচ্ছে সেই প্রসঙ্গগুলো নিয়ে আমরা কথা বলতে চাই আমাদের আজকের অতিথির সাথে। শুরুতেই যদি মাহমুদুর রহমান মান্না আপনার কাছে প্রশ্ন করি যে অন্তর্বর্তী সরকারের 3 মাস পেরিয়ে গেল, এরই মধ্যে এই সরকারের যে কর্মকাণ্ড সবকিছু মিলিয়ে আপনার মূল্যায়ন কি হবে? কঠিন প্রশ্ন। কঠিন মানে কি, ধরেন যারা ক্ষমতায় আছেন, একে তো তারা অন্তর্বর্তী, দ্বিতীয় হচ্ছে এখানে পলিটিক্যাল লোক নেই। এখানে আছেন যারা ডক্টর ইউনূসের নিজের কথা মতো নিজের ক্ষেত্রে তারা খুব সফল, যেটা খুবই সত্যি। এদের ব্যক্তিগত ইমেজ ভালো, এরা ভালো পারফর্মার, লেখাপড়া জানা মানুষ, এবং মানে তাদের পেশাগত খুব কোনো পিছুটান নাই, দৈন্য নাই, লোভ নাই, যে জন্যই এদেরকে মানুষ বিশ্বাস করেছে প্রথম থেকে, এখনো বিশ্বাস করে। কিন্তু সাবজেক্ট যেটা, সেটার গভীরে তারা খুব যেতে পেরেছেন বলে আমার মনে হয় না। মানে যেতে পারবার কথাও না। ধরেন এখন আপনি যদি সাকিব আল হাসানকে ফুটবল খেলতে নামিয়ে দেন, তাহলে তার হবে না। তো ওরা যে যার পেশায় ভালো হলেও এটা অনেক একেবারে ডিফারেন্ট জিনিস। এইখানে এই 3 মাস বলছেন, 100 দিন হয়ে গেল। আমি আজকে 100 দিনের অনুষ্ঠান করলাম। তো এই 100 দিনের মূল্যায়ন নিয়ে এখন এমনি অনেক কথাবার্তা উঠেছে। বিশেষ করে আমি বলি, সর্বশেষ যে 3 জন উপদেষ্টাকে নিয়ে আমি আসতাম এই প্রসঙ্গতেই। আমি এটা একটু করে বলি, পরে আপনি জিজ্ঞেস করে আমি ডিটেল বলবো। মানে এইটা এইরকমই একটা ছেলে খেলার মতো মনে হয়েছে। ব্যক্তিগত আমি আমার ওপিনিয়ন বলছি, ছেলে খেলার মতো মনে হয়েছে। এবং তাছাড়া এত প্রশ্ন সাথে সাথেই উঠেছে যে সরকারের সাথে যারা যুক্ত আছেন, ওটা আপনি জাতীয় নাগরিক কমিটি বলেন, কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, বা সরকারের মধ্যে যারা আছেন তারাও একদম সরাসরি মাঠে নেমেছেন, মশাল মিছিল করেছে ছাত্ররা। সরকার কোনো জবাব দেয়নি এখন পর্যন্ত। এবং যে সমস্ত অভিযোগ তারা করেছেন যে তাদের সংশ্লিষ্টতা সম্পর্কে, এইখানে আসবার আগে তারা যেসব সংগঠনের সাথে, যাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তাদের এখানে আসতে পারবার কথাই না, এগুলো কোনো জবাব দেয়নি। ওইটা মানে আপনি অ্যাপার্ট রাখেন। বাকি যদি বলেন, এই 100 দিনে সংস্কার বলে কিছু হয়নি। আচ্ছা, মানে আপনার দেখায় সংস্কারের কিছুই হয়নি। বেশ কিছু কমিশন কিন্তু এর মধ্যে গঠন করেছে, তারা কিছু আসে জানো। সংস্কার মানে কি, আপনি ধরেন আপনি যে এবারে এত বড় একটা স্টুডিও করেছেন, এটা সংস্কার নিশ্চয়ই নিয়মিত করছেন। আপনার একদম সন্তোষজনক জায়গায় আসবার আগে পর্যন্ত আপনি কোথাও বার্নিশ করবেন, কোথাও ব্রাশ করবেন, কোথাও একটা কালার চেঞ্জ করবেন, ফার্নিচার চেঞ্জ করবেন, করতেই থাকবেন, কিন্তু যতক্ষণ আপনি মানে পুরোপুরি সন্তুষ্ট না হচ্ছেন। আর যদি আপনি এরকম মনে করেন যে এটা ঠিক একটা রুলের মতো ব্যাপার, এটা রাষ্ট্রের ব্যাপার, দেশের ব্যাপার, পৃথিবীর ব্যাপার, তাহলে সেই সংস্কারটা উইল বি এ কন্টিনিউয়াস প্রসেস, বিকজ এটা তো কোনো শেষ নাই। খুব স্পেসিফিক যদি আপনি বলেন যে আসলে দুর্বলতা কোথায় দেখছেন, 100 দিনের দুর্বল জায়গাগুলো আসলে কোথায় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য? মানে সরকার হিসেবে ধরেন তারা অ্যাডমিনিস্ট্রেশন সেট আপই করতে পারেনি। পুলিশ বলেন, জনপ্রশাসন বলেন, পারেননি। শিক্ষাঙ্গন সব কিছু মিলেই প্রশাসনিক কিছুই সেট আপ করতে পারেননি। অর্থনীতির একটা দিকে তাদের সাকসেসটা খুব ভালো, মানে সেটা হয়েছে কি, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক এই ধরনের একটা গ্রহণযোগ্যতা আছে, দেশের মধ্যেও আছে, যে তার প্রতি মানুষের এমনি একটা আস্থা হয়।
সো বিদেশি কোনো শক্তি যেরকম ধরেন আদানি আমাদেরকে বিদ্যুৎ দেবে, তুমি টাকা দাও না বলে, ধরতে পারেন অনেকেই মনে করছে তুমি তো তোমার এতই খারাপ অবস্থা রিজার্ভের, তোমাকে টাকা দেবো কিভাবে। কিন্তু এই প্রশ্ন তার জন্য করছে না, তারা মনে করে যে উনি পুরো একটা ম্যাজিকের মতো জানেন ইকোনমিক্সের। সো ওনাকে টাকা দিলে এটা ঠিকই হি ক্যান রিজেনারেট এবং ক্যান পে ব্যাক। আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবস্থা এবং বিশেষ করে দ্রব্যমূল্য, যেটা মানুষের একদম মানে এই মুহূর্তে একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে, এই আলোচনাও কিন্তু রয়েছে, সেখানে ব্যর্থ হবার কারণ কি মনে হয়? এইটা আমার কিছু সারপ্রাইজিং। এটা যদি আপনি আমাকে এই প্রশ্ন করতে জবাবে আমি বলবো, ধরেন দ্রব্যমূল্যের ব্যাপারে তাদেরকে কোনো কেয়ারই করতে দেখছি না আমি যদি এরকম করি কেয়ারই করতে দেখছি না। এইটা অবশ্য ওনারা যে মানে ধরেন যিনি ইন্টারন্যাশনাল বড় বড় লোন বা ডিল নেগোশিয়েট করতে পারেন, উনি যে বাজারে দামও কমাতে পারবেন, এটা হবারও কথা নয়, হয়তো হচ্ছে না। কিন্তু বাস্তব হচ্ছে এই সম্পর্কিত কোনো পদক্ষেপই হয়নি। যেমন সবাই বলতো তখন থেকেই, যখন শেখ হাসিনার সরকার ছিল, যে সিন্ডিকেট সবকিছু নিয়ন্ত্রণ করে, সেই সিন্ডিকেট আপনি টাচই করতে পারেননি, না করতে পারবার তো কোনো কারণ নেই। এমন না যে আপনি সিন্ডিকেট চেনেন না। এখন ধরেন যে বগুড়ার মহাস্থান বাজার থেকে একটা পণ্য বিক্রি হচ্ছে, একটা ভেজিটেবল বিক্রি হচ্ছে 50 টাকা করে, ঢাকায় এসে সেটা মিনিমাম 100 টাকা হচ্ছে। এটা কেন হচ্ছে সবাই আমরা জানি যে মূলত চাঁদাবাজির কারণে হয়। তো কোথায় কোথায় চাঁদা নেয়, কোন কোন জায়গায়, সেই জায়গাতে গভর্নমেন্ট কি বাধা তৈরি করতে পারে, ওগুলো বন্ধ করতে পারে না? কোনো পদক্ষেপ নিয়েছে? নেয়নি। ধরেন এটা না নেবার কারণটা আমি কিছুতেই আমার মাথার মধ্যে এটাও কি তাহলে আপনি যেটা শুরুতেই বলছিলেন যে রাজনৈতিক জ্ঞানের অভাব, যেটা যে স্বস্বক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত, সবাই সাকসেস, কিন্তু রাজনীতি একটু ভিন্ন জিনিস, সেটা মনে হয় কি? মানে ধরেন রাজনৈতিক কোনো সরকার হয়ে সে কিন্তু আগে দামের ইস্যুটা দেখতো, আবার দামের ইস্যুর মধ্যে ধরেন চালেরটা বেশি করে দেখতো। মানুষের কাছে যেটা প্রায়োরিটি, তার কাছে বেশি প্রয়োজন এবং যার বেশি অ্যাক্ট করে বা রিয়াক্ট করে বেশি, ও হয়তো দেখেন যে আপনার আন্তর্জাতিক বাজারে কি করছে দেখতে যেত না, ইন্ডিয়ার সঙ্গে কোন বিষয় একটু পরেই দেখতো, বা ধরেন যে কুয়েতে বা কোন জায়গাতে আমাদের বাঙালি আটকে গেছে এটাও একটু পরে দেখতো। এইটা সবার আগে দেখতো, একটা টাস্ক ফোর্স করতো বা কিছু করতো। যেটা বলা হয়, আপনারা বলেন যে রাজনৈতিক জবাবদিহিতা, যে নির্বাচিত হয়ে আসলে জবাবদিহিতা নিশ্চিত হয়, সেখান থেকে যদি যাই একটু সংস্কার প্রসঙ্গে, যে সংস্কারের যে কথা চলছে এবং আপনাদের মধ্যে থেকে বিভিন্ন ধরনের দাবি দেওয়া রয়েছে, যে কোনো দল চাচ্ছে যে ইলেকশন আগে হোক, সংস্কারের একটা রোডম্যাপ হয়ে ইলেকশন হোক, এইখানে আসলে আপনার চিন্তাভাবনা গুলো কিরকম? না, ওটা কিন্তু আমি বলতে নিয়েছিলাম, আমি আবার বলি, ধরেন সংস্কার যেহেতু কন্টিনিউয়াস প্রসেস, আপনি এরকমই করতে পারবেন না যে সংস্কার শেষ করে তারপরে নির্বাচন, এটা কোনোদিন শেষ হবে না। তো আপনি আপনার দেশকে প্রতিনিয়তই উন্নত করতে চাইবেন, সেটা সংস্কারের মধ্যে দিয়েই করবেন। কাজে ওটা শেষ করে আমি নির্বাচন দেবো, এটা হতে পারে না। আবার এইটাও ঠিক, আমাদের এখানে এমন কিছু কিছু অবস্থা আছে, বিশেষ করে ধরেন আর শেখ হাসিনার 15-16 বছর, তার আগেও ছিল ওগুলো সমস্যা, কিন্তু এই কতগুলো বছরে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে, তার মধ্যে নির্বাচনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। তো আপনি একটা ইলেকশন করতে পারবেন, তো গণতন্ত্র লড়াইটা কিন্তু প্রধানত গণতন্ত্রেরই ছিল, ভোটের ছিল। সেই ভোটটা যদি ফিরিয়ে আনতে চান, প্রপারলি আনতে চান, সেটা কি হবে? এমন এক ধরনের ভোট যাতে সমস্ত মানুষ খুশি থাকে, সবগুলো স্টেক হোল্ডাররা খুশি থাকে। সেরকম করতে গেলে আপনাকে কি করতে হবে? একটা লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড মানে সবাই যাতে সমান সুযোগ পায়, সমান সম্মান পায়, সমান অধিকার পায়। আপনার প্রশাসন যেন সেরকম সুযোগ সুবিধা দিতে পারে। তার জন্য আপনার পুলিশ ঠিক করতে হবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে হবে, ইলেকশন কমিশন ঠিক করতে হবে, আরও আছে গণমাধ্যমে, আমি অত দূরের মধ্যে যাচ্ছি না। কিন্তু এই সরকার, আমি মনে করি যে ধরেন এইটুকুই করতে হবে। এই গভর্নমেন্টে যেমন আমাদের সাথে যখন কথা হয়েছিল না, এই গণতন্ত্র মঞ্চের সাথে, ডক্টর ইউনূসকে আমি বলেছিলাম, উনি আমার টিচার ছিলেন, আমি সব জায়গায় বলি, আমার আগে থেকে তার সাথে পরিচয় আছে, কথাবার্তা সেরকম করে বলতে পারি, অনেক খোলামেলা। তো আমি তাকে জিজ্ঞেস করেছি, স্যার আপনার মতলব কি, আপনি কি বেশি দিন থাকতে চান নাকি? তুমি এরকম কথা কেন বলবেন? না, আপনি এত বড় মানুষ, আপনার এখানে চিফ অ্যাডভাইজার হওয়ার তো দরকার নেই, যত তাড়াতাড়ি পারেন ছেড়ে দিলেই তো আপনার জন্য ভালো। বরঞ্চ আপনার মানে টুপিতে আরও নতুন পালক লাগবে যদি আপনি একটা সাকসেসফুল ইলেকশন করে দিতে পারেন, যেটা একটা গণতন্ত্রের যাত্রাপথকে সুগম করবে, একটা গণতন্ত্রের সমাজ নির্মাণ করবার জন্য সহজ হবে। আপনি উইল বি হিরো এগেইন এটা দিয়ে। আমি তাই করতে চাই।
তো সেইটা আমি মনে করি, আমি বিশ্বাস করি, তখনও বিশ্বাস করছি যে হ্যাঁ উনি এটাতে তার দরকার তো নেই এখানে থাকার। তো সেইভাবে যদি হয় তাহলে আপনি বেশি কাজ করতে চাইবেন, কারণ আপনি তো কোনো জিনিস চাপিয়ে দিতে পারবেন না। সংস্কার কোনোটাই আপনি চাপিয়ে দিতে পারবেন। আপনি একটু আগে বললেন না যে এক একজন এক এক রকম দাবি করছে, তো আপনি একটা বলবেন, আমি আর একটা বলবো, আপনি ডক্টর ইউনূস মাঝখান থেকে কোনটা নেবেন? ওনার সেটাই নিতে হবে যেটা সবাই মিলে অ্যাগ্রি করছে, তার বাইরে ওরা যাওয়া উচিত। এখানে একটা মানে বড় শূন্যতা তৈরি হয় কিনা যে সংস্কারের কমিশনগুলো রিপোর্ট দিচ্ছে, সংস্কার কমিশনগুলো তো সংস্কার বাস্তবায়ন করবেন না, তারা রিপোর্ট করবে অন্তর্বর্তীকালীন সরকারকে। সেখানে সরকারের কাছে রিপোর্টগুলো আসার পরে সব দলমত নির্বিশেষে আপনি যেটা বলছেন যে একমত হলো না এবং না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আসলে কি ঘটতে পারে? এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা ডক্টর ইউনূস ভাবছেন বলেই আমার মনে হয় না। যখন বলেছি, মানে আমার নিশ্চয়ই কথা বলা বানায় না, উনি আমার টিচার ছিলেন, তাই আমি বলছি যে মানে ওনাকে আমি স্টাডি করে এটা বুঝলাম, এরকম বললে খারাপ শোনা যায়, উনি আমাকে বুঝবেন। কিন্তু তারপরে ধর আমি তো রাজনীতি করছি এতগুলো বছর ধরে, আমি দেখছি যে উনি এই সমস্যাটার গভীরটা বুঝছেন না। এটা কিন্তু না যে কেউ কিছুই একমত হবে না। একটা ধরেন যে প্রধানমন্ত্রী 2 টার্মে বেশি কেউ থাকবে না, প্রায় সবাই একমত হয়েছেন। আপার চেম্বার, লোয়ার চেম্বার, দুটো চেম্বার, এরকম অনেকগুলো বিষয় মোটামুটি একটা ঐক্যমত, কিছু কিছু বিষয় আছে, সব বিষয় হচ্ছে না। তো আমি বলছি প্রথম আপনি ঠিক করেন যে কোন কোন বিষয়ে ঐক্যমত হয়েছে, তারপরে যদি মনে করেন যে এই ব্যাপারে ডিফারেন্স আছে কিন্তু তত বেশি নেই, আমরা নেগোশিয়েট করি না, সবার সাথে কথা বলে এক জায়গায় আনার চেষ্টা করি। সেটার জন্য খুব বড় নেগোশিয়েটর হতে হয়। ডক্টর ইউনূস অত বড় নেগোশিয়েটর কিনা আমি জানি না, বিকজ ওই কাজ করতে হবে। সেই নেগোশিয়েট হবে কাদের সাথে? রাজনীতি দল, রাজনৈতিক নেতৃত্ব, তাদের সাথেই তো হতে হবে। তো রাজনৈতিক নেতৃত্বের সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে তো সরাসরি সংস্কার কমিশনের কথাই হচ্ছে না, সেটাও একটা মানে ঘাটতি কিনা? মানে এটাও একটু আমার কাছে অবাক লাগলো। কেন? ওই ডায়ালগের সময় আমি বললাম যে আপনারা বলছেন যে সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাব আপনাদের কাছে দেবে বা তারা এর মধ্যে দেবে, তো ওইটা লিখিতভাবে দেবে। লিখিত বিষয়টাতে তো আমাদের ডিফারেন্সই থাকবে, তার মানে একটা হবে, তর্কাতর্কি হবে। কেন? এটা প্রিপেয়ার করবার মধ্যেই আমাদের সাথে কথা হোক না, কথা বলে বলে প্রিপেয়ার করুক। উনি কিন্তু বললেন যে আমরা তাই করব, কিন্তু সেটা তো করছেন না। এখন আমাদের কাছে কি করেছেন, টেলিফোন করলো সেদিন, টেলিফোন করে বলছে যে আপনাদের কি কি সাজেশন আছে এটা আমরা একটু জানতে চাই, কথা বলতে চাই। আমি বলছি বলেন কবে কি হবে? বললাম না স্যার আপনারা লিখিত দেন। এটার মানে কি? আমি লিখিত দিলাম আপনাকে, আপনি পড়লেন কি পড়লেন আমি জানবো কিভাবে? আপনার মত কি হলো, আপনার রিয়াকশন কি হলো? আপনি তো আমাকে বলছেন না, আপনি বলছেন সরকারের সাথে বলবো। এই থার্ড পার্টি সিস্টেম কেন? এগুলো ডিসকাশনের সিস্টেম না। ওই জায়গাগুলোতেই আমি বলছি যে আমি যদি এই গভর্নমেন্টকে ফুল ফ্লেজেড সাপোর্টও দিতে চাই, তারপর কিন্তু প্রসেসগতভাবে আমি বলবো যে এটা কিছু হলো না। কারণ প্রথম থেকে যদি কথা বলে, ধরো আমরা নিজেদের মধ্যে করি, আমাদের পার্টি টু পার্টি তো ডিফারেন্স হয়। আমরা কেউ বলি যে না সংখ্যানুপাতিক হারে ভোট হোক, কেউ বলে না এটা হওয়া উচিত না, কিন্তু দুইজন তর্ক, কেন ভাই মানা করছে, এটা এই লাভ এই লাভ, তর্ক করতে থাকি। এই প্রশ্নটা আমার আপনার কাছেও, যে আপনি আসলে এই ক্ষেত্রে কি চান, সংখ্যানুপাতিক ভোট নাকি আসলে যে সিস্টেমটা এক্সিস্ট করে বাংলাদেশে সেটাই ঠিক আছে? না, সংখ্যানুপাতিক ভোটের কিছু গুণগত দিক আছে, সেটা আমার জন্য ভালো। কারণ আমি অত ভোট পাবো না যে ভোট দিয়ে আমার অনেকগুলো সংসদ সদস্য হতে পারে, কিন্তু যদি ধরেন যে পার্সেন্টেজ ওয়াইজ যায়, তাহলে আমি একটা পার্সেন্টেজে ভোট তো পাবোই, তাতে আমার কিছু সংসদ সদস্য আসবেও। কিন্তু আরেকদিকে যেটা দেখছি সেটা হচ্ছে যে এর ফলে যে নতুন একটা মানে কি বলবো রিঅ্যারেঞ্জমেন্ট অফ পলিটিক্যাল ফোর্সেস হবে, এটা আমার জন্য সুখকর নাও হতে পারে। একটা বড় সমস্যা তো এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। সরকার পক্ষ বলছে যে যাদেরকে পরাজিত করে আমরা গণতন্ত্র নির্মাণ করতে চাইছি তাদেরও গণতান্ত্রিক অধিকার দিতে হবে, তাদেরকেও ভোট দিতে হবে। মানে এটা হয় কি, ধরেন 15 বছর আপনি এত অন্যায় করেছেন যে তার উপরে মানুষের বিক্ষোভ, কিন্তু যেদিন তারা পড়ে গেল তার 1 মাসের মধ্যেই তারা এসে আবার তাদের কথা বলতে চেষ্টা করলো, এবং সেই কথাগুলো বলার মধ্যে কোনো যুক্তি থাকবে না। কারণ এমনভাবে প্রতিষ্ঠিত যে তারা অন্যায় করেছে, তারা ভোট চুরি করেছে, ডাকাতি করেছে, দেশের সম্পদ চুরি করেছে, ওরা এসে আবার বড় গলায় তাদেরকে ডিফেন্ড করতে যাবে, মানুষের ইমোশনে সেন্টিমেন্টে লাগবে। তো বড় ফিলিং দেখবেন যে তারা চায় যে না, তারা যাতে এখন পলিটিক্সে না আসে, কিন্তু গভর্নমেন্ট এই জায়গা বলে নাই। তো ওরা যদি ভোটের মধ্যে আসে তো তাদের ফিক্স কিছু জিনিস আছে, অনেক দিনের পার্টি তো, একদিনের পার্টি না, ফলে আমার চাইতে তারা বেশি ভোট পাবে। তো কেউ যদি আমাকে বলে তুমি কে,
তুমি কয়টা ভোট পেয়েছো, ও কত ভোট পেয়েছো, ওর কথা শুনবো। আমি কিন্তু এটা ভালো লাগবে না আমার কাছে। লাগবে না এই কারণে যে সত্য সবসময় মেজরিটি মাইনরিটি দিয়ে হয় না। মানে কোপার্নিকাস যখন বলেন যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, তাকে ফাঁসি দিয়েছেন, তাতে কি হয়েছে? সত্য কিন্তু ওটাই। সত্য সত্যই। হ্যাঁ, তো এখন এটাও হচ্ছে যে ধরেন একটা রাজনৈতিক প্রস্তাবনা যেটা আপনি দিয়েছেন সেটা আসলে ঠিক, এটাই হওয়া উচিত, কিন্তু আপনাকে সাপোর্ট কেউ করলো না, তাই বলে আপনি কন্ডেম হয়ে গেলেন, সেটা তো হলো না। ডেমোক্রেসির সব দিকই তো ভালো নয়। ডেমোক্রেসি মানে রুল অফ মেজরিটি, মেজরিটি সত্য ধারণ করে এরকম নাও হইতে পারে। তো এই জায়গাতেও হয়েছে বড় পার্টি, কিন্তু সেই বড় মানে কি, এখন হাতি কি বনের রাজা নাকি? বনের রাজা তো সিংহ, হাতি দিয়ে কি হয়? অনেক কাজ হয় কিন্তু রাজাগিরি চলবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আওয়ামী লীগের রাজনীতির কথায় যদি আসি, যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে, রাজনৈতিক অধিকার মানে ক্ষুণ্ণ করা হবে, নাকি আরো ওরা আসতে পারবে, যে প্রশ্নটা আপনিই তুললেন, সেই প্রশ্নে আসলে মীমাংসাটা কিভাবে আসতে পারে যেটা সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে? আমি মনে করি এটা মাঠ থেকে আসবে। মাঠ থেকে আসবে কীরকম দেখেন, আমাদেরকে ডাকা হয়েছিল 15ই আগস্ট কী করা হবে, তো আমরা বললাম যে সেই দিনই আবার কি হচ্ছে, হোম অ্যাডভাইজার ছিলেন তখন সাখাওয়াত সাহেব, উনি বলেছেন যে তাদের সংগঠন করতে, আন্দোলন করতে, কি বলে ওই ডেমনস্ট্রেশন করতে তো আমরা মানা করিনি। তার মানে আপনি অ্যালাউ করে দিলেন, আমরা ডাকলেন কেন? আমাদের থেকে কী চান? আপনারা তো বলেই দিয়েছেন। তখন একজন বললেন, ভাই এইসব বললেন না, এটা ওনার ব্যক্তিগত বক্তব্য। মিনিস্টার তো কোনো ব্যক্তিগত বক্তব্য দিতে পারে না। আওয়ামী লীগের সঙ্গে আমরা কত এইসব ব্যাপারে অ্যাকিউজ করেছি। ভাই বিব্রত করেন না, আমরা বুঝছি তো দ্যাট ওয়াজ এ মিস্টেক, ওইটা আমাদের পলিসি না। ঠিক আছে, পলিসি না, তাহলে কী করবে না, আমরা সাজেশন দিলাম যে পিপলস ইমোশন সেন্টিমেন্টের বাইরে না যাওয়া উচিত হবে। ওরা গেল মানে কি এত দূর গেল যে একদম দিনই বাতিল। এখন সেই পিপলের সেন্টিমেন্ট নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আমি সেই প্রশ্নটা করবো, একটা ব্রেক নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আপনি আছেন নেক্সাস টেলিভিশনের খোলা মঞ্চের আয়োজনে। আমরা কথা বলছি মাহমুদুর রহমান মান্নার সাথে। মাহমুদুর রহমান মান্না, আপনাকে যে জায়গায় আমি থামিয়েছিলাম, যে আওয়ামী লীগের যে রাজনীতি করবার অধিকার, জনমতের কথা বলছেন, আসলে কি আমরা জনগণের সেন্টিমেন্টটা বুঝে রাজনীতি করতে পারি? সেটা আপনারাও কতটুকু পেরেছেন, অন্তর্বর্তীকালীন সরকারই কতটুকু বোঝার চেষ্টা করছে, এবং ভবিষ্যতেও আসলে যে রাজনীতি, যারা রাজনীতিকে টেনে নিয়ে যাবেন, তারা কতটুকু মূল্যায়ন করবেন? যে দল জনগণকে বুঝতে পারবে না, সে দল রাজনীতি করতে পারবে না। আমরা এরকম বলতে পারি যে আমরা সবসময় তাদের সেন্টিমেন্টকে মূল্য দিই কিনা, বা আমাদের সেই অবস্থা থাকে কিনা, আমাদের কোনো কায়েমি স্বার্থ কাজ করে কিনা, কিন্তু জনগণের সেন্টিমেন্ট যদি না বোঝেন, হ্যাঁ একটা কথা আছে, মানে স্বৈরতান্ত্রিক দেশে তো ওটা লাগছে না, কিন্তু গণতান্ত্রিক দেশ যদি তারপরে ভোট লাগবে, এবং ভোট দেওয়ার সময় যে মানুষটা ভোট দেবে ও কিন্তু তার মনের মধ্যে প্রশ্ন রেখে ভোট দেবে না, সে আপনাকে ভালোবেসেই ভোট দেবে, অথবা তার বিশ্বাস থেকে ভোট দেবে। ওইটা আপনার অর্জন করতেই হবে। ওই জায়গাতে আমি মনে করি যে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। এখন এরকম যদি বলেন, কোনো কোনো সময় রাজনৈতিক দলগুলো এমন এমন আচরণ করে যেটা কোনোভাবেই জনগণের চিন্তা চেতনার সাথে যায় না, সেটাতেই আমি বলি যে ওগুলো ভেস্টেড ইন্টারেস্ট থাকে তাদের, দলগুলো নিজেদের, যেটাকে তারা ছাড়তে পারে না, জনগণের স্বার্থকে তারা দেখতে পারে না, এরকম হয়। এবং ওরকম যদি হয় তাইলে শেষ পর্যন্ত তাদের পতন হয়। এই যে আওয়ামী লীগের কথা যদি বলি, এটা একটা হিউজ পার্টি, অনেক দিনের, কত তার মানে যা যা করেছে স্বাধীনতা যুদ্ধ, অন্য কিছু সমস্ত অর্জন বিসর্জিত হয়েছে তার এই 15 বছরের লাভ, মানে লোভ, হৃংসা বা লালসা বলেন, কিংবা ধরেন অর্থগৃহ্যতা, সব কিছু মিলে ওরা জনগণের কথা। আমি যদি ঠিক এই 15 বছর আগে চলে যাই, আপনিও এই আওয়ামী লীগের সাথে ছিলেন, নেতৃত্বে ছিলেন, সেই সময় আপনি সেনা সমর্থিত যে সরকার ছিল সে সময় এক ধরনের সংস্কারের কথা উঠছিল, এবং আওয়ামী লীগের সংস্কারপন্থী হিসেবেই হয়তো আপনাকে দলের বাইরে চলে আসতে হয়েছিল। আপনার কি মনে হয় যে ওই সময়টা যদি সত্যিকার অর্থেই আওয়ামী লীগ নিজেকে সংস্কারের মধ্যে আনতো, আজকে বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো? ঠিক, মানে কি জানেন, কতগুলো কথার কোয়ালিফিকেশন না করলে ওই শুধুমাত্র ওয়ার্ড দিয়ে আপনি কিছু বুঝতে পারেন না। কেন সেই সময় যে সংস্কারের কথা হলো, বিউটেনিস বোধহয় প্রথম একবার বলেছিলেন, শেখ হাসিনা আমাদেরকে জিজ্ঞেস করলেন, তখন তিনি সভাপতি সবাই তো ছিলেনই। আচ্ছা, ওরা যে বলে সংস্কার, এটার মানে কি বলতে চায় উনি বোঝেননি।
আমরাও তো জানি না যে আমেরিকা আবার কি সংস্কারের কথা বলছে। ওই সময় সংস্কার কিন্তু দলগুলোর মধ্যে থেকে আসে, বাইরে থেকে এসছে, বোঝার চেষ্টা করছে অন্যরা, সেই ভিত্তিতে কাজ হয়েছে। তার মধ্যে পরিবর্তন যে হয়েছে, সেই পরিবর্তনটা বড় করে ভালো জায়গায় নেওয়া যায় কিনা এই কথাটা হয়েছে। আবার সাধারণভাবে যদি বলতে আমি আবার বলি, সংস্কার সবসময় ভালো, সংস্কার পন্থী হওয়া সবসময় ভালো। কিন্তু আপনি যদি কাউকে সংস্কার পন্থীটা গালের জায়গায় নিয়ে চলে গেলেন, যা হয়েছিল তখন, তো এটা তো আর পজিটিভ জায়গাতে আসবে না। ওই অর্থে আওয়ামী লীগ যে জায়গায় আসতে পারতো আসে নাই, এমনকি বিএনপিও যে জায়গায় আসতে পারতো সংস্কার করে সেই জায়গায় তারা আসতে পারে নাই। কিন্তু বিএনপি এখনো মনে করে সংস্কার জিনিসটা তখনকারটা খারাপ ছিল। কত মজার ব্যাপার না, সেই সময় সংস্কার একটা ঘৃণিত শব্দ, আর এখন সংস্কার আদৃত। কিন্তু এখনো কিন্তু বিএনপির প্রসঙ্গ যেহেতু চলে আসলো, এখনো কিন্তু বিএনপির কোন কোন নেতার মুখে সেই -2 ফর্মুলার কথা শোনা যায় এবং বলা হচ্ছে যে এরকম কোনো আশঙ্কা তৈরি হতেও পারে। আপনি কি সেটা মনে করেন? এটা ওনারা ভয় পান কেন আমি খুব ভালো করে জানি না। এরকম সম্পর্ক আমাদের মধ্যে আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তো হয়ই। ইভেন ধরেন আওয়ামী লীগের অনেকের সাথে আবার সম্পর্ক এরকম ছিল যে ভাই এরকম ভাবেন কেন, করছেন কেন, জিজ্ঞেস করতে পারতাম। বিএনপির নেতাদেরকেও জিজ্ঞেস করতে পারি, কিন্তু এটা জিজ্ঞেস করিনি আমি, কারণ কথাটা খুবই রিসেন্টলি তারা বলেছেন। এরপরে যিনি বলেছেন তার সাথে আবার মানে বসে কিছুক্ষণ কথা হয়েছে, সেটা হয়নি, সুযোগটা পাইনি, ফলে তাকে জিজ্ঞেস করিনি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তারা ব্যাপারটাতে সিরিয়াস না হলে বেগম জিয়ার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়েছে। এবং যে পত্রিকা এটা রিপোর্ট করেছে ওরা লিখেছে রাজনৈতিক কারণে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এটা রাজনৈতিক কারণ মানে কি হতে পারে? রাজনৈতিক কারণ ওটাই হতে পারে, তাছাড়া আর কোনো রাজনৈতিক কারণ আমি দেখি না যে উনি যাবেন না কেন। মনে আছে আপনার সেই সময়ের কথা, শেখ হাসিনা গেছেন, বেগম জিয়া যাননি, এবং সেটাই একটা মানে প্রোপাগান্ডার ব্যাপার হলো যে উনি ধমকে চলে গেছেন, আমি তো যাইনি। আর ইনি যাননি কেন? উনি যদি যান তাহলে যদি ফিরে আসতে না পারেন। এইটা আবার যখন শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয়েছে তখন উনি বলেছেন ফিরে আসতে পারবো না, মানে আমি আসবো, দেখি কে ঠেকায়। আবার উনি কিন্তু এসছেনও। তো পলিটিক্সের ভেরিয়েবল তো অনেক বেশি থাকে, ফিক্স মানে কনস্ট্যান্ট আপনি দেখেন যদি তাহলে এটা কম। মানে সোশ্যাল সায়েন্সে অলওয়েজ ভেরিয়েবল বেশি হবে, এটা তো ফিজিক্যাল ম্যাথমেটিক্স নয় বা ফিজিক্স নয়। তো ওই অর্থে আমি মনে করি যে তখন সংস্কারটা ওরকম করে বেপথু হয়েছে, ভুল বুঝেছে লোকে। এখন সংস্কারটাই আসলে চাওয়া হয়ে দাঁড়িয়েছে, এখন চাওয়া হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তারপরেও সংস্কার যে আমরা প্রপারলি বুঝতে পারছি। এইখানে মানে আপনি যেহেতু বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শরিক রয়েছেন, সেখানে আপনার বড় দল হিসেবে বিএনপির রাজনৈতিক দলের মধ্যেও কি আসলে এক ধরনের সংস্কারের প্রয়োজনীয়তা দেখেন কিনা, এবং সেখানে কি দেখেন আসলে কোথায় কোথায় সংস্কার প্রয়োজন? বিএনপি বলেন কেন, সবার মধ্যেই লাগবে। সেটা হলো কি, আমাদের বাঙালির কিন্তু এখন পর্যন্ত কালচারটা অনেকটা ফিউডাল। আমাদের বড়রা কমান্ড করেন, অভ্যাস এটা, পিতা করেন, বড় ভাই করেন, হলের মধ্যে কালচার অনেকটা আমাদের, ওইটাকেই ফিউডাল কালচার বলছি আমি। জমিদার এই কোথায় যাস বস, এই মানে অলওয়েজ কমান্ড করবেন। কিন্তু আপনার একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে অলওয়েজ আপনি সবাইকে সমান সমান ভাববেন এবং পরস্পরের প্রতি সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে একটা ইকুয়াল বেসিস ধরে কথাবার্তা বলবেন। তার মধ্যে আবার শেষ পর্যন্ত জ্ঞান ইত্যাদি ডমিনেট করে। তো দলের মধ্যে এই রিলেশনটা থাকা উচিত। দলের মধ্যে ধরে আমি এখন বলবো রাজনৈতিক সংস্কৃতি, সেটার মানে কি, রাজনীতিতে এই দৃষ্টিভঙ্গিগুলো আসবে যেটা আপনাকে গণতান্ত্রিক করবে, অন্যকে শ্রদ্ধা করতে শেখাবে, অন্যকে সম্মান করবেন, এবং যেটা বলা হয় না যে ওনার কথা আপনি এগ্রি করেন বা না, কথাকে বলতে দিতে হবে, এটা আপনি আটকাতে পারবেন না, ওই জায়গা হবে। কিন্তু দলের মধ্যে তো নেত্রীর সামনে কথাই বলা যাবে না। উনি যদি দলের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা জরুরি অনেকটাই, খুবই, এটা ছাড়া চলবেই না। নাহলে এই যে সংস্কার এত বলছি না, ওই বাইরের সংস্কার দিকে, দলের মধ্যে সংস্কার যদি না হয় তাহলে তো ওগুলো একটাও কার্যকরী হবে না। যত কিছুই হোক না কেন শেষ পর্যন্ত নির্বাচন হতে হবে, সেই নির্বাচনে একটা পার্টি যাবে, সেই পার্টি যদি সংস্কারের চিন্তার বাইরে যায় অথবা তার নেতৃত্ব যদি বাইরে যায়, তো এতদিনকার এক্সারসাইজগুলো খুব বেশি কাজে লাগে। এইখান থেকে কি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা জড়িয়ে রয়েছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের আসলে সংস্কার করেই নির্বাচন দেওয়ার প্রবণতা দেখছেন কিনা? না না না, ওই রকম না। বিষয়টা হচ্ছে কি, ওনারা, আমি এরকম করে বলবো যে ধরেন কেন তাড়াতাড়ি নির্বাচনটা দরকার, খেয়াল করে দেখেন
আমেরিকাতে যখন আমাদের ফরেন সেক্রেটারি গেছেন, ওরাও কিন্তু বলেছে আমরা ডক্টর ইউনূসকে নিশ্চয়ই সমর্থন করি, কিন্তু তাকে তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। যদি বেশি দেরি হয় তাহলে জনপ্রিয়তা চলে যাবে, অ্যান্ড ইট ইজ এ ফ্যাক্ট। এইটা একজন বিউরোক্র্যাট বুঝছেন না, একজন টেকনোক্র্যাট বুঝছেন না, এনজিও পিপুল বুঝছেন না, কিন্তু পলিটিশিয়ান বোঝেন। বিকজ আমাদের কাজগুলো তো ওইটার মধ্যেই থাকি আমরা। হয় কি, মানুষের মন বড় বিচিত্র, মানে শুধুমাত্র যে ধরেন লজিক্যালি সে সবসময় বিহেভ করে, নট নেসেসারিলি। আপনি ওইটাই ধরেন, প্রথম তো লজিক দিয়ে যাবেন, কিন্তু কোনো কারণে তার সেন্টিমেন্টে লেগে গেল। আমরা বলি না সেন্টিমেন্টে আঘাত দিয়ে কথা বলো না, আপনার সেন্টিমেন্টেই তো রং হতে পারে, সেই সেন্টিমেন্টে আঘাতই করতে হবে। আপনি যদি বলেন যে এই মালাউরের বাচ্চা হিন্দুদেরকে মেরে ফেলতে হবে, রায়টের পক্ষে বলেন, তো আপনাকে তার সমর্থন করতে পারবেন নাকি? ওই জায়গায় আপনাকে বিপক্ষে দাঁড়াতে হবে। এইরকম কিছু কিছু বিষয় আছে যার বিপক্ষে দাঁড়ানো দরকার। বলে না যে স্রোতের বিপক্ষে দাঁড়াতে পারাও একটা বিরাট বীরত্ব। কোন স্রোত? যে স্রোত আপনাকে টেনে নিয়ে ধ্বংস করে ফেলবে। তো সেরকম জায়গা তৈরি করবার জন্যে নিজের মনকে, নিজের বিবেকে, নিজের নলেজকে যেরকম শক্ত করতে হবে, দলের মধ্যে যদি তার চর্চা না থাকে, দলের মধ্যে যদি বিষয়টা এমন হয় যে সব সময় নেতৃত্বের দিকে তাকিয়েই কথা বলবেন। একটা খুব ইন্টারেস্টিং কথা বলি, এই যে এগুলো বলছিলেন, ধরেন শেখ হাসিনা বা খালেদা জিয়ার মুখের দিকে তাকে উনি কীরকম পছন্দ করেন সেরকমই কথা বলতে হবে, এরকম তো আছে। তো এইটা আমরা যখন আলাপ করছি তখন জীবিত ছিলেন সাইফুদ্দিন আহমেদ বাণী, উনি সিপিবি তো সেক্রেটারি ছিলেন, নিশ্চয়ই জানেন। উনি বলছেন ভাই এগুলো যে শুধুমাত্র কি বলে এই বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে আছে সেরকম না, এগুলো বাইরের বড় বড় সমাজতান্ত্রিক দেশেও আছে। কীরকম? উনি রাশিয়ান কমিউনিস্ট পার্টির যে কংগ্রেস বা প্লেনারি সেশন, সেইখানে বলছেন যে একদম সবাই বেজদেবের দিকে তাকিয়ে থাকে, বেজদেব কতখানি হাসে, কতখানি রাগ করে, এরা সব এরকম করে বসে বসে কথা বলে। এবং এরকম একটা দুইটা ঘটনা দিয়ে দেখালেন যে ওই জায়গাতে মানে কোন একটা বিষয়ে কয়েকজন মিলে হাসাহাসি করছিল। গণতন্ত্র সমাজতন্ত্র যাই হোক না কেন, ওই জমিদারি ব্যাপারটা থেকেই যে একটা কালচারের না, কিন্তু এটা খেয়াল করেন, এটা আপনি আমেরিকাতে দেখছেন না, কিন্তু একটা ব্যালেন্স রয়েছে। আমরা আরেকটা বিরতি নিয়ে ফিরে এসে কথা বলি। প্রিয় দর্শক, নিচ্ছি আরো একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনি আছেন নেক্সট টেলিভিশনের সাথে। আমরা কথা বলছি খোলা মঞ্চে সংস্কার প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাথে। আপনার কাছে আসতে চাই যে জাতীয় স্বার্থে, জাতির প্রশ্নে আমরা কি আসলে ঐক্যমত্যে পৌঁছতে পারবো না? তুমি এরকম করে প্রশ্ন করলে তো আমি এরকম জবাব দিতে পারি, হ্যাঁ তা আমাদের পৌঁছাতেই হবে। ব্যাখ্যা সহ আসলে জানতে চাই। না মানে ব্যাখ্যা সহ বলতে কি, যখন জাতীয় স্বার্থের কথা বলছেন তখন সবাই সেটাকে জাতীয় স্বার্থ মনে করছে, কিন্তু সেটা ইম্পর্টেন্ট। মানে সবারই নিজের নিজের এজেন্ডা আছে। এই এজেন্ডাগুলোকে বুঝে যদি কেউ ব্যাচ আপ করে নিতে পারে, কোন কোন সময় সমগ্র জাতি তো ঐক্যবদ্ধ হয়েছে। এরকম হয়েছে যে এরশাদের পরে আওয়ামী লীগ, বিএনপির মতো পার্টি পার্লামেন্টারি সিস্টেম এবং গভর্নমেন্টের ব্যাপারে একমত হয়েছে। সেটা মানে ঐতিহাসিক ব্যাপার ছিল। হতেই পারবে না সেরকম বলছি না, কিন্তু অধিকাংশ সময় আমাদের সমাজটা অনেক বেশি বিভাজিত, পলিটিক্যাল পার্টিগুলোর উপরে বিভাজিত। এদের মধ্যে ইউনিটি আমরা খুবই কম দেখি। ওরকম অকেশনও হয়নি, আর ওই রকম নেতৃত্ব আসেনি যাকে দেখে পুরো জাতি মনে করতে পারি, বিভিন্ন পার্টি মনে করতে পারি যে তার বক্তব্য আমরা শুনতে পারি, মানতে পারি, আমাদের কারো লস হবে না, আমরা সবাই একটা উইন উইন সিচুয়েশনে থাকতে পারবো। ওইটুকুই তো সবাই দেখে। মানে যেটা কি আমরা আসলে আমাদের মুক্তিযুদ্ধের সময় দেখেছিলাম, সেই সময়ের কথা বলছি। মানে না, মুক্তিযুদ্ধ বলি না, মুক্তিযুদ্ধ তো একটা বিরাট ইস্যু। ওখানে মানে জীবন বাজি লড়াই হচ্ছে, আপনার অস্তিত্বের লড়াই। কিন্তু আমি যদি ওইটা বলি 30th অ্যামেন্ডমেন্ট নাকি, ওই যেটা মানে আপনার প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে গেল, এইটা যে বিএনপি এগ্রি করলো, সেটা একটা বিরাট ঘটনা। ওই রকম বলছি যে এরকম হতে পারে, এতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, কেউ বিরোধিতা করেনি। এরকম আরও ইস্যু আসতে পারে যেগুলোতে সবাই একমত হতে পারে, কিন্তু সেই রকম কোনো অকেশন হয়নি, কেউ চেষ্টা। এই যে সংবিধান যদি সংশোধনের কথা বলি, সংবিধান পুনর্লেখনের কথা উঠছে, সংবিধান বাতিলের কথা উঠছে, সংবিধান এই প্রসঙ্গে আসলে আপনি আপনার অবস্থানটা কি, আপনি কি মনে করেন? যেমন ধরেন মানে পুনর্লিখনের কথা বললেন, কেউ নতুন কনস্টিটিউশনের কথা বললেন, তো
আমি দেখলাম যারা বললেন যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এটা দিয়ে কিচ্ছু হবে না, এটার উপরে কাজ করা যাবে না। মানে একটা তো অভিনয় আছে 72-এর সংবিধানটা মোটামুটি ভালো সংবিধান, এটার মধ্যে যে কাটাছেঁড়া করা হয়েছে সেগুলো বাদ দিয়ে সংশোধন করে এটা ঠিক করা যেতে পারে। তো ওই সংবিধান ফেলে দেওয়ার কথা যাবে, যেটা চলবেই না। তারা মানে পুরা কমিশন গেল ডক্টর কামালের সঙ্গে দেখা করতে, যিনি এটার প্রণেতা, উনি লেখক এক অর্থে। পরের দিন আবার দেখেন সুপ্রিম কোর্ট বারে ডক্টর কামাল ওই 72-এর সংবিধানের পক্ষে বলেন, প্রায় সবাই পক্ষে বললেন। তো এটা কি দাঁড়ালো? মানে এইটা একটা লোক দেখানোর মতো বিষয় হলো। পরের দিনই ওটা সভা করে ডক্টর কামালকে বলতে হলো কেন? তার মানে তারা 72 ওই জায়গাতে এখনো ওই জায়গায় আছেন, এটার মধ্যে কোনো রকম চেঞ্জ হলো না। আর যিনি পুনর্লেখার কথা বললেন প্রফেসর আলী রিয়াজ, উনি আবার প্রশ্ন জবাবে সাংবাদিকদের কাছে বললেন যে আমি পুনর্লিখন বলেছিলাম সেটা আমার নিজের প্রস্তাবনা, কিন্তু আমি আমারটাই দেবো এরকম তো কোনো কথা নেই, সবারটা শুনবো তারপরে উনি ওই জায়গায় থাকতে পারলেন না। ছাত্ররা যে এত বলল যে না আমরা 72-এর সংবিধান আনতে দেবো না, এটা আওয়ামী কনস্টিটিউশন। এখন যে কি হচ্ছে এটার উপরে তাদের কোনো মানে একটা ডেফিনিট প্রপোজাল তো এখন পর্যন্ত বলেননি। যদি এটা হতে পারে যে তারা লিখে কমিশনের কাছে দেবে, সেটা করতে পারে, সেটা আমি জানি না, তাদের সম্পর্কে তাদের সাথে আমার কথা হয়নি। কিন্তু এরকম দাঁড়াচ্ছে যে খুব স্পষ্ট করে কেউই এর মধ্যে নাই। আজকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় কি এক ধরনের দুর্বলতা চিহ্নিত হয় কিনা, তাতে জাতির মনে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে কিনা? আজকে সকালের দিকে একটা মিলেনিয়াম ইউনিভার্সিটির আপনার একটা ছিল, গোল টেবিল ছিল, সেখানে প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতুমির বলছেন যে আমেরিকান কনস্টিটিউশন যারা রিরাইট করলো বা করলো, তার মধ্যে 3 জনের কথা বলতে পারি, নাম বলতে পারলেন তিনি, যে এরা অন্তত পক্ষে 6টা বিরাট বিরাট থিসিস লিখেছে। তা আমাদের যারা যারা আছে তাদের এই জ্ঞানের জায়গাটা কি, আমরা কি জানি, তারা কতদূর লেখাপড়া করেছেন, কি বোঝেন কনস্টিটিউশন সম্পর্কে? আমি নিজেও কনস্টিটিউশন এত ভালো বুঝি যে সেরকম না, জেনারেলি যা বুঝতে হয় সেটুকু বুঝি। তো এইটা আমার মনে হয়েছে যে মানে ধরেন এইখানে যে থিওরিটিক্যাল বিতর্কটা হতে পারে ওইটা তো কিছুই হয়নি। যেরকম করে মানে আমরা কয়েকজন মিলে একটা জিনিস তৈরি করছি, এটা ওপেন হওয়া উচিত ছিল, এটা ইয়ার্স টুগেদারও হতে পারতো। আপনি যে এইবারই এটা করে ফেলতে হবে এমন তো কোনো কথা না। এইবারে আপনি যতদূর পারেন, ওই যে বলছি, যতদূর আপনার ঐকমত্য হলো করলেন, বাকিটা বলেই দিলেন, এতগুলো ব্যাপার মধ্যে ঐকমত্য হয়নি, কিন্তু হতে হবে, এইটা আমরা ছেড়ে দিলাম ফর ওপেন ডিসকাশন। আমি সংবিধান প্রসঙ্গে আরেকটু যদি থাকি, যে ধরে নিলাম যে সংবিধান সংশোধনী হচ্ছে বা পুনর্লেখন হচ্ছে, কোনো একটা জায়গায় আসলো এবং সংস্কার কমিশন সেই রিপোর্টটা পেশ করলেন, কিন্তু সেটা আসলে এই মানে যেটা সংবিধান হিসেবে গ্রহণ করব আমরা, সেইটার আসলে পদ্ধতিটা কি হবে? মানে সেটাই তো আমি বলছি যে এটা একটা তবে কি, ধরেন আমি বলি পরিবারের মধ্যে 5 ভাই ঝগড়া করে, পিতা ডেকে তাদের সাথে কথাবার্তা বলে একটা সেটেলমেন্ট করেন। তো তা আমাদের এখন গার্ডিয়ান যেভাবেই বলেন, এই গভর্নমেন্ট যেভাবেই বলেন, আমি পছন্দ করি না করি, আমি তাকে তো নিয়েছি, অ্যাকসেপ্ট করেছি। তো ওনারা যদি যোগ্যতার সঙ্গে এই ধরনের বিতর্কের নিষ্পত্তি করবার জায়গায় তৈরি করতে পারেন, ধরেন নিষ্পত্তি যদি নাও হয় তবু একটা এমিকেবল জায়গায় আসলেন, যে আচ্ছা আমরা 20টা এগ্রি করলাম, 80টা বাকি থাকলো, পরে করবো, এইটা নিয়ে আমরা সামনের দিকে যেতে থাকবো, তাও একটা পদ্ধতি হতে পারে। এইটা লাগবে, তা যদি না হয় তাহলে তো ধ্বংস করতে হবে। এটুকু সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার কোনটাকে আসলে নিতে পারে বলে আপনি মনে করছেন? আমি তো মনে করি নির্বাচন। সেক্ষেত্রে নির্বাচনের জন্য যৌক্তিক সংস্কার এবং যৌক্তিক সময়টা কেমন হওয়া উচিত? এইটা আগে ধরেন যৌক্তিক সময় বলতে কি, নির্বাচনটা আপনি কেমন চান? এক কথাই বলি, সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন, তাই তো? সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি কি দরকার? পুলিশ, অন্যান্য বিষয় ঠিক করে, আরও কিছু যদি থাকে যে আমি ধরতে পারছি না, যারা আছে তারা বলবে এই কাজগুলো করতে চাই, এটা না হলে নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হবে না, এটার জন্য আমাদের এত সময় লাগবে। হতে পারে সবাই মিলে বলবে আচ্ছা ঠিক আছে তাই হবে।
কিন্তু ওইটা যদি তারা ডিলে ডেলিং করে, ইচ্ছা করে সময় বাড়ালো, ইচ্ছা করে ঢিলেমি করলে, তাহলে তো হবে না। তাহলে বিএনপি যেটা বারবার বলছে যে নির্বাচনের জন্য একটা রোড ম্যাপ অচিরেই ঘোষণা করা উচিত, এবং যেই দাবিটা বরাবর, এবং এটা নিয়ে সমালোচনাও আছে, যারা রাজনৈতিক সমালোচক তারা কিন্তু বিএনপিকে অনেক সময় বলছেন যে কেন তারা বারবার নির্বাচন চাচ্ছে। আপনার কি মনে হয় যে বিএনপি ঠিকভাবেই আসলে চাচ্ছে? আমি বলবো কি, শুরু থেকেই বিএনপি একটু ইম্যাচিউরড আচরণ করেছে। মানে কেবল সরকারটা গেল, সাথে সাথে বিশাল এক সমাবেশ করলো। এত বড় সমাবেশ করতে হবে, কারণ আপনারা যে বড় সমাবেশ করতে পারেন আমরা তো জানি, বিএনপি যে বড় দল আমরা জানি, আমাদের জানাবার দরকার নেই। সেইখানে দাঁড়িয়ে তারা বললেন 3 মাসের মধ্যে ভোট দিতে হবে। এইটা লোকের মধ্যে একদম ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন হয়েছে যে এতগুলো রক্ত, এতগুলো জীবন গেল, এখন ভোট দিয়ে পড়ে গেল, এটা তো কোনো কথাই হতে পারে না। এরকম রিয়াকশন হবে তাদের মধ্যে। এইটা যখন রিয়াকশন দেখলো, তখন আবার তারা ঠিক আওয়ামী লীগের মতো গোয়ার্তমি করে, যা হরতাল ডেকে দেবে, এগুলো না। তখন তো 3 মাস 6 মাস লাগবে। মানুষ এটাও পছন্দ করেনি। আবার খেয়াল করে তারা রেকটিফাই করে বলছে না, যৌক্তিক সময় হোক। এইটা নিয়ে আর বিতর্ক হচ্ছে না, কারণ যৌক্তিক সময়কে আপনি যে কোনোভাবে ব্যাখ্যা করতে পারেন। সেই যুক্তি আসলে কি, সেটার তো ব্যাখ্যা নেই আসলে। এইটা বিএনপির করা দরকার। যৌক্তিক সময় তারা সরকারকে বলার কথা ছিল, আমরা মনে করি এই হলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়, তার জন্য এইরকম সময় দরকার। আপনারা কি কতদূর করতে চান বলেন। এই ডিবেটটা বিএনপিও করতে পারতো, সরকারের করাটা বেশি ভালো ছিল, কিন্তু কেউই করেনি। আমাদের কথা যদি বলেন, এই যে আমি আপনাকে বলছি, এখনো বলছি, আমি মনে করি এত দূর করা দরকার, কিন্তু তার জন্য কত সময় লাগবে। পুলিশকে আপনি ঠিক করবেন যে পুলিশের ধরেন আইজি থেকে শুরু করে 10টা ইম্পর্টেন্ট অফিসার নাই, আপনি এটাকে ম্যান করবেন কিভাবে, কতদিন লাগবে, সেটা আপনি বলতে পারবেন, বিকজ আপনি দায়িত্ব আছেন। আমি তো পারবো না, আমি তো ওদের সাথে মিশি না, কথা বলি না, আমি তার মধ্যে থেকে যোগ্যতা বাছাই করতে পারি না। সরকার এই কাজটা করছে না, পারেও নাই, আমি যেটা দেখছি আর কি। ওই জন্য একটা কনফিডেন্সের গ্যাপ হচ্ছে। এরা কি পারে না, নাকি ইচ্ছে করে দেরি করছে? এই যে আমি আজকে দেখলাম বিএনপিরা বলছে যে আপনাদের তো বলে দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা চিন্তা ঢুকে গেছে মনের মধ্যে। তো এরকম কথা কি মনে হয় যে রাজনৈতিক নেতাদের এই ধরনের কথাগুলো আসলে জনমনেও এক ধরনের অস্বস্তি তৈরি করছে? না, জনমনে অস্বস্তি তৈরি করে যখন তারা দেখে যে চালের দামও বেশি, সব জিনিসের দাম বেশি, ভোটও ঠিক করতে পারবে, তাহলে তো গাব্বারি দেবার কি হবে? এরকম করে হয়তো ওইটাই আমি বলছি, এই পলিটিক্সের এই জায়গাটা এই অন্তর্বর্তী সরকার ধরতে পারে না বহু সময়। তারা যেহেতু রাজনীতিটা করেনি, তারা একটা প্লেনে বাস করে, মানে প্লেন আপনার 3-4টা রাজনীতির সাথে না থাকার যে ঘাটতি, সেই ঘাটতিটা দেখা যাচ্ছে। আমরা আরেকটা বিরতি নিতে চাই এই পর্যায়ে, প্রিয় দর্শক, নিচ্ছি আরো একটা বিরতি। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরো একবার। মাহমুদুর রহমান মান্না, আসতে চাই আপনাকে শুরুর দিকে আপনার কথার একটা জায়গায় আমি থামিয়ে দিয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাস পরে 3 জন উপদেষ্টার নিয়োগ নিয়ে ও ছাত্রদের মধ্যেও এক ধরনের অসন্তোষ দেখা দিয়েছে। আপনি আলোচনা শুরু করেছিলেন, এই প্রসঙ্গে আসলে আপনি কি বলবেন? আমি এই যে 3 জন নেওয়া হলো, এটা কোনো মানে বুঝলাম না। ধরেন একজন তো সহকারী ছিলেনই, তাকে ওই একই জায়গাতেই রেখেছেন, তো প্রমোশন দিলেন সম্ভবত তাকে। এইটা খুব দরকার ছিল কিনা তা জানি না। আর এমনিতেই ছাত্রদেরকে যে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া হলো, এটাতে একটা মিক্সড রিয়াকশন আছে। আমি কোনো মন্তব্য করছি না এই জন্যে যে এটা রেজাল্টকে আমি দেখতে চাই। আপনার তো দীর্ঘ ছাত্র রাজনীতির এক ধরনের অভিজ্ঞতা রয়েছে, আপনি মানে খুব জনপ্রিয় তুখোড় ছাত্র নেতা ছিলেন। সেই আলোকে যদি ছাত্র নেতৃত্বকে আপনি দেখতে চান, এখন আর তখনের মধ্যে পার্থক্য কি দেখেন? মানে এখন তো অলটুকুর একটা ডিফারেন্ট বিষয়। তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, বিজয় অর্জন করেছে, এই সৌভাগ্য আমার জীবনে হয়নি। আমার বলে না, মানে গত 54 বছরে এত বড় বাংলাদেশের ছাত্রদের হয়নি। সেই অর্থে এটা খুবই একটা বিরাট কাজ হয়েছে, কোনো সন্দেহই নেই। কিন্তু এইটার পরে ধরেন এই ছাত্ররা কি করবে? তারা স্বৈরতন্ত্রের সাথে লড়াই করেছে, তাদেরকে পরাজিত করেছে। এখন দরকার হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণ। এটা কি ছাত্রদের কাজ, অথবা কেবল কি ছাত্রদের কাজ? তারা কি এই আন্দোলনের নেতৃত্ব দিতে পারে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা? কারণ এখানে অনেক ধৈর্য, শৌর্য, জ্ঞান, বোঝাপড়া এগুলোর ব্যাপার আছে। তো তার জন্য অভিজ্ঞতার দরকার আছে। সেখানে রাজনৈতিক দলই করবে। আমি দেখছি ছাত্রদের মধ্যে ডক্টর ইউনূসও তাদেরকে উৎসাহ দিচ্ছেন যে ওরাই পারবে,
পারলে তো ভালো, কিন্তু সত্যি কি পারবে? এই 3 মাসের মধ্যে বা 100 দিনের মধ্যে দেখছি এই যে 3 জন উপদেষ্টা নিয়ে ছাত্ররা সিরিয়াস রিঅ্যাকশন দেখিয়েছে এবং তারা অনেকটা আলটিমেটাম দিচ্ছে। আলটিমেটাম তারা আগেও দিয়েছে, আমরা যদি রাষ্ট্রপতির প্রসঙ্গে আসি, সেখানে এক ধরনের আলটিমেটাম ছিল, কিন্তু সেটা কাজে লাগলো না, তো পারলো না। মানে এরা সরকারেও আছে আবার বিরোধিতাও করছে, ফলে এটা তো একটা কনফিউজিং ব্যাপার হচ্ছে। তারা আবার বলছে তারা রাজনৈতিক দল করবে, তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কমিটি কথা বলেছে, 3টার মতো কমিটি হয়েছে। যারা কমিটি করছে তারা কিন্তু ক্ষমতায়ও আছে। তারা যদি সরাসরি নাও থাকে, আমি ক্ষমতায় আছি, আপনি আমার ভাই, তা আপনি তো আছেন, আপনি প্রভাব বিস্তার করতে পারছেন, এইরকম করে বিষয়টা অনেকের চোখে লাগছে। কারণ ক্ষমতায় থেকে দল গঠন করা, ওই যে কিংস পার্টির একটা কথাবার্তা আগে থেকে বলা হতো না, সেরকম অনেকে কথা বলছেন। কিন্তু আমি এটাও দেখি এই ছাত্ররা এই আন্দোলনকে মানে একটা পরিবর্তনের এজেন্ট হিসেবে এত সিরিয়াসলি নিয়েছে যে যে কোনো কিছু তাদের মনে হচ্ছে যেটা অন্যায়, তারা তার বিরুদ্ধে রীতিমতো মানে যুদ্ধ করবার জন্য নেমে যাচ্ছে। তো এই স্পিরিটটাকে আপনারা কাজে লাগাতে হবে। সেটাকে যে আপনি ঠিক মতো কাজে লাগাতে পারছেন তা আমার মনে হচ্ছে না। এখন আপনি বলতে কাকে বোঝাচ্ছি? আমি বিরোধী দলকে বা রাজনৈতিক দলকে বোঝাচ্ছি না, এটা ক্ষমতায় যারা আছে, যারা তাদেরকে তাদের শেয়ার করেছে, যাদেরকে মানে ডেকে আনলো ওই ছাত্ররা, তারা মিলে ওই জায়গাটা তৈরি করা দরকার ছিল। তো সেইটা আমি ঠিক বুঝতে পারছি না সেই কাজটা কি হচ্ছে। তা যদি হয় তাহলে উভয়ের মধ্যে এত ডিফারেন্স হয়ে গেল কি কারণে? 3 জন অ্যাডভাইজার মধ্যে 2 জন অ্যাডভাইজারকে তার একদম সরাসরি বলছে স্বৈরতন্ত্রের দোসর এবং চাই না, ইমিডিয়েটলি বের করে দাও। বলছে প্রেসিডেন্টকে রেখেছো, সেইটা অন্যায়, বের করে দাও। এরকম আরও অনেকে আছে, তোমাদের প্রশাসনের মধ্যে এই ধরনের ঝামেলা আছে। তারা ফাইটটা তারা করছে না, তা গভর্নমেন্টের মধ্যে তো 2টো গ্রুপ অন্তত ফাইট করতে শুরু করলো। যখন আমরা বলছি যে স্বৈরতন্ত্রের পতনের পরে সেই স্বৈরতন্ত্র আবার প্রতি বিপ্লব সাধনের জন্য, আবার ক্ষমতা দখলের জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, যার মধ্যে আমাদের প্রতিবেশী অন্যান্য দেশও কেউ কেউ যুক্ত থাকতে পারে বলে মনে হচ্ছে, তো তাহলে তাদের বিরুদ্ধে লড়াই আমাদের জাতীয় ঐক্য রাখবে, সেটা তো থাকতে পারবে না। আজকের আলোচনা শেষ করব, এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার চাওয়া কি হবে, খুব সংক্ষেপে যদি বলেন। আমি বলবো অন্তর্বর্তী সরকার আরো বেশি ডিসকোর্স করুক উইথ পলিটিক্যাল লিডার্স, একদম দৃষ্টিভঙ্গিটা খোলা রাখুক, অনেক জিনিস জানবার চেষ্টা করুক। যত তারা কথা বলবে, দে আর ইন্টেলিজেন্ট পিপল, তাদের মধ্যে খুব লোভ লালস আছে সেরকম না, ক্ষমতা ধরে থাকবার চেষ্টা করছে না, তারা এখনও তাদের যোগ্যতা আছে, পারফর্ম করতে পারবেন, আমি তাদের উপর বিশ্বাস রাখতে চাই। তবে সাথে সাথে এটাও বলতে চাই তারা কিছু কিছু কাজ এমন করেছেন যাতে প্রশ্নের উদ্রেক করেছে। ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না, আমাদের এই আয়োজনে এসে আমাদেরকে সমৃদ্ধ করলেন। আপনাকে ধন্যবাদ দিচ্ছি, মানে একটা ইম্পর্টেন্ট আলোচনায় আমাকে ডেকেছেন বলে, অনেকগুলো কথা তো বলতে পারলাম। নিশ্চয়ই দেখা হবে আবারও। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ জনাব মাহমুদুর রহমান মান্নার কথাগুলো শুনছিলেন এবং আমাদের এই আয়োজনের সাথে ছিলেন। নিশ্চয়ই দেখা হবে আগামী সপ্তাহের বুধবার ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন।